আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে বরিশাল বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নেব, প্রশ্ন কি বলা আছে। তো এইখানে প্রশ্নে আমরা লক্ষ্য করে দেখতে পাই উদ্দীপকে কিছু তথ্য দেওয়া আছে টেবিল আকারে। ফলের নাম আর মূল্য তালিকা। আপেলের মূল্য এত টাকা, যেটি দশমিক সংখ্যা দেওয়া আছে। কমলার মূল্য এত টাকা, যেটি অক্টালে দেওয়া আছে। নাশপাতির মূল্য এত টাকা, যেটি হেক্সাডেসিমালে দেওয়া আছে। ড্রাগনের মূল্য এত টাকা, যেটি বাইনারিতে দেওয়া আছে। একটি চার্ট দেওয়া আছে। তথ্যের আলোকে আমাদের গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায়, তাই না? তো ক খ আমরা উত্তর লিখি, তারপরে গ ঘ লিখব। ক নাম্বার বলছে এনকোডার কি। তো এনকোডার হচ্ছে যে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করার জন্য একটি বৈদ্যুতিক বর্তনী, ইন্টিগ্রেটেড সার্কিট। যাই আমরা সমাধানে এইভাবে উত্তর লিখতে পারি। যদিও এটি লজিক গেট থেকে প্রশ্নটি এসেছে, লজিক গেট অংশ থেকে, ডিজিটাল ডিভাইস অংশ থেকে। এনকোডার যে বর্তনী মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের ব্যবহৃত ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। অর্থাৎ মানুষের ভাষা এনকোডারের মাধ্যমে এই কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর হয় এনকোডারের মাধ্যমে। আচ্ছা, অর্থাৎ বাইনারি কোডে রূপান্তর করে। কোনো দশমিক বা কোনো মানুষের বোধগম্য কোনো অক্ষর, প্রতীক ইত্যাদিকে এই বাইনারি কোডে রূপান্তর করে, ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে এনকোডার। যেমন এ একটা অক্ষর, তো এ অক্ষরটাকে এনকোডারের মাধ্যমে এই বাইনারি সংখ্যায় এই কোডে রূপান্তর করবে। এটা হচ্ছে এর জন্য নির্ধারিত অ্যাস্কি কোড। এখন অনেক শিক্ষার্থীর মনে হতো পরীক্ষায় কি 1 মার্কের জন্য এত কিছু লিখবো? না, এত কিছু লেখার দরকার নেই, পরীক্ষায় এটুকু লিখলে হবে। আমি মূলত একটু ব্যাখ্যাটা দিলাম, যদি 2 মার্কসের জন্য আসে যে এনকোডার ব্যাখ্যা করো, তখন আমরা এইভাবে লেখার পাশাপাশি আরও ছকে ব্যাখ্যা করতে পারি। এনকোডার সম্পর্কে আমি লজিক গেট বিষয়ে যে আমার প্লেলিস্ট আছে সেইখানে আলোচনা করেছি বিস্তারিত। আবার উদ্দীপকে ফিরে এলাম। খ নাম্বারে বলেছে ইউনিকোড একটি আলফা নিউমেরিক কোড, ব্যাখ্যা করো। হ্যাঁ, ইউনিকোড, অ্যাস্কি কোড এগুলো কিন্তু আলফা নিউমেরিক কোড। কেন আলফা নিউমেরিক কোড আমি ব্যাখ্যাটা দিচ্ছি। এই যে এইভাবে লিখতে পারি। প্রথমে আমাদের জানা উচিত আলফা নিউমেরিক কোড কি। তো আলফা নিউমেরিক কোড হচ্ছে যে কোড ব্যবহার করে সংখ্যা লেখা যায়, অক্ষর লেখা যায়, বিশেষ প্রতীকসমূহ লেখা যায়, তাকে আলফা নিউমেরিক কোড বলে। আর আরেকটা আছে নিউমেরিক কোড, যাতে শুধু সংখ্যায় প্রকাশ করা যায়, অন্য কিছু যায় না। যেমন বিসিডি কোড 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোর জন্য নির্ধারিত কোড 4 বিটের, যেটি নিউমেরিক। বাট ইউনিকোড, অ্যাস্কি কোড এগুলা আলফা নিউমেরিক। কারণ এই যে আলফা নিউমেরিকের সংজ্ঞায় কি বলেছে, যে কোড ব্যবহার করে জ্যোতিষ অক্ষর লেখা যায়, চিহ্ন, গাণিতিক সংখ্যা সব কিছু লেখা যায়, তাকে বলে আলফা নিউমেরিক কোড। এখন ইউনিকোড ব্যবহার করে তো আমরা অক্ষর লিখতে পারি, সংখ্যা লিখতে পারি, সব কিছু লিখতে পারি, তাই না? ইউনিকোড ব্যবহার করে, ইউনিকোড অবশ্যই একটি আলফা নিউমেরিক কোড, কারণ ইউনিকোড ব্যবহার করে বিশ্বের প্রায় সব ভাষার অক্ষর লেখা যায়, প্রতীক লেখা যায়, সংখ্যা লেখা যায়, বিশেষ চিহ্ন লেখা যায়, গাণিতিক চিহ্ন লেখা যায়, সব কিছু লেখা যায়। সেজন্য অবশ্যই ইউনিকোড একটি আলফা নিউমেরিক কোড। এবং অ্যাস্কি কোড আমরা যে আলোচনা করি, অ্যাস্কি কোড, সেটিও কিন্তু আলফা নিউমেরিক কোড। তো আমরা আরেকটু লিখতে পারি, যেহেতু 3 মার্কসের জন্য। এই ইউনিকোডটা মূলত 2 বাইট বা 16 বিটের কোড। সেজন্য ইউনিকোড ব্যবহার করে 2^16 সমান 65,536টি প্রতীক লেখা যায়, প্রকাশ করা যায়। তাই বলা যায় ইউনিকোড একটি আলফা নিউমেরিক কোড। তো এইভাবে আমরা খ নাম্বারের উত্তর লিখতে পারি। তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। গ নাম্বারে এবার অবশ্যই উদ্দীপক দেখে গ নাম্বার লিখতে হবে আমাদের। উদ্দীপক দেখে গ নাম্বার লিখব। উদ্দীপকে বলেছে, এই গ নাম্বারে বলেছে উদ্দীপকের চার্ট থেকে আপেল ও কমলার মূল্য যোগফল বাইনারিতে প্রকাশ করো। দারুণ একটি প্রশ্ন। বলছে যে আপেলের মূল্য হচ্ছে এই সংখ্যাটা, কমলার মূল্য হচ্ছে এই সংখ্যাটা। এখন এই দুইটা সংখ্যাকে এই যোগ করতে হবে, সে যোগফলকে আবার বাইনারি করতে হবে।
এখন অনেক শিক্ষার্থী দুইটারই বাইনারি করে বাইনারি যোগ করতে পারে, কিন্তু সেটা করা ঠিক হবে না, কারণ আমাদের বলেছে আগে যোগ করতে হবে, তারপর যোগফলকে বাইনারিতে প্রকাশ করতে হবে। সেই জন্য আমরা খুব সহজেই যেটা করতে পারি সেটি হচ্ছে, এটা তো দশমিক সংখ্যা আছে, আর এটাকে দশমিকে রূপান্তর করব, পরে দুইটাকে দশমিক সংখ্যাকে যোগ করব, যোগ করে যা হয় বাইনারি করব, এটা সবচেয়ে সহজ হবে। তো যাই আমরা সমাধানের চেষ্টা করি। এই যে এখানে লিখে নিলাম কমলার মূল্য যেটি দেয়া আছে এটাকে দশমিকে রূপান্তর করব। কেন দশমিকে রূপান্তর করব? আমি ওটা পিছিয়ে যাচ্ছি, এটা পিছিয়ে গেলাম, আমি এই যে পিছনে আসলাম। আপেলের মূল্যটা তো অলরেডি দশমিকে দেয়া আছে, এখন কমলার মূল্য এটাকে যদি আমি দশমিকে রূপান্তর করি তাহলে দশমিক দুইটা যোগ করা সহজ হবে এবং সেই দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করাও সহজ হবে। সেজন্য কমলার যে মূল্য 32.2 এটাকে আমরা অক্টাল থেকে দশমিক করব, তারপরে এটা যে দশমিক মান হবে সেটার সাথে এই দশমিক মান যোগ করব। এই যে এটাকে যদি দশমিক করতে চাই, নিয়ম হচ্ছে প্রত্যেকটা প্রতীককে ভিত্তি 8 দ্বারা গুণ হবে। যেমন 3 লিখবো, 3কে ভিত্তি 8 দ্বারা গুণ করব, এরপর প্লাস চিহ্ন দিব। 2 লিখবো, 2কেও ভিত্তি 8 দ্বারা গুণ করব, আবার প্লাস চিহ্ন দিব। এই 2 লিখবো, 2কেও ভিত্তি 8 দ্বারা গুণ করব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে পয়েন্ট কোথায় গেল, পয়েন্ট যেখানে ছিল সেখানে আমরা প্লাস দিয়েছি। আবার অনেকে প্রশ্ন করতে পারে কেন পয়েন্টের কাছে প্লাস দিব কেন? কারণ নিয়মটি হচ্ছে এইটুকুর দশমিক মান 32-এর দশমিক মান এইটুকু, আর 2-এর দশমিক মান এইটুকু, দুইটার মান আলাদা আলাদা বের করে দুইটা যোগ করতে হয়, তাহলে উত্তর পাওয়া যায়। যেহেতু দুইটা যোগ করতে হবে শেষে, তাই আমি এখানে যেহেতু এক লাইনে করেছি তাই এখানে প্লাস দিয়েছি পয়েন্টের কাছে। আচ্ছা, এবার আমরা পাওয়ার লিখব। তো পাওয়ার লেখার সময় এদিক থেকে এদিকে, ওদিক থেকে ওদিকে, যেমন এখানে এই যে এই 0, 1, -1 পাওয়ার হবে, এখানে 0 লিখব, এখানে 1 লিখব, কারণ এটি পূর্ণ সংখ্যা। পয়েন্টের পরে যেটা সেটা মাইনাস হবে, অর্থাৎ পয়েন্টের বাম দিকেরগুলি 0, 1 এইভাবে এদিকে চলে আসবে যেহেতু পূর্ণ সংখ্যা, আর পয়েন্টের পরেরগুলি যেহেতু ভগ্নাংশ সংখ্যা ওই দিকে যাবে এবং মাইনাস দিয়ে শুরু হবে, -1, -2, -3 আরও যদি থাকতো লিখতাম। আচ্ছা, অক্টাল থেকে দশমিক নির্ণয়ের আমার কিন্তু আলাদা ক্লাস আছে, সেগুলো দেখলে আরও তোমরা ক্লিয়ার হতে পারবে। এখন আমরা সরল করব। এটাকে পাওয়ার করে 3 দিয়ে গুণ করলে 3 × 24 হবে, এটাকে পাওয়ার করে 1 হবে, তাকে 2 দিয়ে গুণ করলে 2 হবে, এটাকে মাইনাস পাওয়ার করে 2 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে, এটাকে মাইনাস পাওয়ার করে 2 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে। এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি। এবারে সব যোগ করে আমরা যদি সব যোগ করি 26.25 হবে। এই যে 26.25 যেটি দশমিক সংখ্যা ভিত্তি 10। তাহলে এখন কিন্তু আমি দশমিক মান পেয়েছি যেটি কমলার দাম। আর আরেকটা মনে হয় আপেল না কিসের দাম ছিল 12.75 মনে হয়, তো ওই সংখ্যার এই সংখ্যা যোগ করব দুইটা। এখন এই যে যোগ করব, সুতরাং আপেল এবং কমলার মোট মূল্য হবে, এই কমলার মূল্যের সাথে আপেলের মূল্য যোগ করব। এই যে এটা কিন্তু আপেলের মূল্য, প্রশ্নে দেওয়া ছিল, প্রশ্নে কমলার মূল্য আমরা পেলাম সেটা লিখলাম, এই যে এখানে লিখলাম। এখন তো এটাকে দশমিকে রূপান্তর করেছি, আবার আপেলের মূল্য দশমিক প্রশ্নে ছিল, তাহলে দশমিক খুব সহজেই যোগ করতে পারবো। এইবার আমরা সমান দিয়ে যোগফল হবে এই সংখ্যাটি, এই যে নিচে লিখলাম, এই যোগফল এই সংখ্যাটি হয়েছে। এখন আমাদের অঙ্ক কিন্তু শেষ হয়নি, আমাদের প্রশ্নে বলেছিল যোগফলকে বাইনারিতে প্রকাশ করো। যোগফল তো পেলাম, এটাকে বাইনারি করব। বাইনারি তো এটা করা, বাইনারি নির্ণয় করা তো অনেক সহজ। এটাকে বারবার 2 দ্বারা ভাগ করে ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখবো, মনে আছে? হ্যাঁ, অনেকেরই মনে আছে। তো যাই বাইনারিতে রূপান্তর করার চেষ্টা করি। এই যে 39, এখানে একটা দাগ দিব, নিচে একটা দাগ দিব, বাইনারির ভিত্তি 2 দ্বারা ভাগ করব। 39কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 19, প্রথমে লিখব, ভাগ শেষে 1 থাকবে শেষে লিখব। 19কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 9, প্রথমে লিখব, ভাগ শেষে 1 থাকবে শেষে লিখব। 9কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 4, প্রথমে লিখব, ভাগ শেষে 1 থাকবে শেষে লিখব। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, প্রথমে লিখব, ভাগ শেষ 0 থাকবে শেষে লিখব। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, প্রথমে লিখব, ভাগ শেষ 0 থাকবে শেষে লিখব। 1কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে কত? 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল হিসেবে যদি 0 লিখি, এইখানে যেটি থাকবে সেটি ভাগ শেষ হিসেবে শেষে লিখব।
এবারে ভাগশেষগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে 1000110। এক্ষেত্রে প্রথমে যেটি লিখব সেটিকে বলা হয় MSB, এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। শেষে যেটি লিখব সেটিকে বলা হয় LSB, যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো লিখি, এই যে 1000111, 1000111 ভিত্তি হিসেবে 2 লিখব, কারণ বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2। এইভাবে আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব। এই হচ্ছে আমাদের গ নাম্বারের উত্তর। এবার আবার উদ্দীপকে ফিরে যাব। ঘ নাম্বারে কি বলেছিল? ঘ নাম্বারে বলেছিল নাশপাতি এবং ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব কি? ব্যাখ্যা করো। যোগের মাধ্যমে, সেই যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়। একই প্রশ্ন বারবার এসেছে, তাই না? তো যাই হোক, নাশপাতির মূল্য 2C বেজ 16, মানে এটি হেক্সাডেসিমেল সংখ্যা। ড্রাগনের মূল্য বাইনারি সংখ্যা। এই দুইটার পার্থক্য নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে। এই যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে 2 এর পরিপূরক করতে হবে, তাই না? 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করব। যাই এই দুইটার পার্থক্য নির্ণয় করব। এখন দুইটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে হবে। এই যে আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে সেজন্য। নাশপাতির মূল্য প্রশ্নে দেওয়া ছিল 2C, যেটি হেক্সাডেসিমেল সংখ্যা, যার দশমিক মান 44। অনেকের মনে হতে পারে দশমিক মান কেন বের করব? কারণ এটা হেক্সাডেসিমেল, এটা বাইনারি। দুইটাকেই আমি যদি পার্থক্য নির্ণয় করতে চাই তো যেটা ছোট সেই সংখ্যাটিকে পরিপূরক করতে হবে। এখন এইখানে বোঝা যায় না কিন্তু কোনটি ছোট সংখ্যা। সেজন্য আমরা এটাকে দশমিকে রূপান্তর করলাম, আবার এটাকেও দশমিকে রূপান্তর করলাম। এখন দশমিক, এটা 44, এটা 18। এখন কিন্তু খুব সহজেই বুঝতে পারি নিচেরটা ছোট সংখ্যা। আর কিভাবে দশমিক মান নির্ণয় করলাম? আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবো। ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে বাইনারি থেকে দশমিক নির্ণয় করতে হয়, হেক্সাডেসিমেল থেকে দশমিক নির্ণয় করতে হয়, এই চ্যানেলে একটা প্লেলিস্ট আছে আলাদা। ক্যালকুলেটর ব্যবহার করে এই সংখ্যা পদ্ধতির অঙ্কের সমাধান, সেই প্লেলিস্টে তোমরা বিভিন্ন পদ্ধতি দেখলেই ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। এখন আমরা কি করব? এইটা থেকে এটা মাইনাস করব। এখন এই দুটো নিয়ে কাজ করব, যে দুটো বের হলো। এই যে লক্ষ্য করি, সুতরাং পার্থক্য হবে 44 - 18। 44 - 18 এর যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে এই মাইনাস সংখ্যাটি, অর্থাৎ এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, তো দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক, মানে কি -18। যেহেতু -18 তাই 2 এর পরিপূরক করতে হবে। সেজন্য এই ব্যাখ্যাটা এখানে লিখে রাখলাম। দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক হওয়ায়, মানে কি মাইনাস হওয়ায় 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। এখন অনেকের মনে হতে পারে মাইনাস হলে 2 এর পরিপূরক কেন করব? কারণটি হচ্ছে আমরা নর্মালি যে বাইনারি মানে দেয়া আছে, এই 18-র বাইনারি মান এটা কিন্তু +18-র বাইনারি মান। তাহলে -18-র বাইনারি মান কত হবে সেটা নির্ণয় করতে হলে 2 এর পরিপূরক করলেই -18-র বাইনারি মান পাবো। তো যাই, তো আর একটা কাজ করবো, এখানে দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে 8 বিটে সাজিয়ে লিখব। এই যে আমি এখানে লিখলাম, উভয় সংখ্যাকে 8 বিট বাইনারি মানে 44-এর বাইনারি মান আমরা এখানে লিখব। তো ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এখানে বের করে লিখে দিলাম। এটা দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য, এমনি ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে 44-এর বাইনারি মান, বাম দিকে আরও 2টা শূন্য নিয়ে 8 বিটে তৈরি করেছি। এই 44-এর বাইনারি মানও আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করেছি। আর 18-র বাইনারি মান কত? 18-র বাইনারি মানকেও তো 8 বিটে সাজাবো, কিন্তু 18-র বাইনারি মানটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে 110। তো ওটাই এখানে লিখলাম, এই প্রশ্নে যেটি দেওয়া ছিল সেটা এখানে লিখলাম। এই যে এখন এটা 5 বিট, তাই বাম দিকে আরও 3টা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। দুইটা সংখ্যাকে 8 বিটে সাজিয়ে লিখলাম, কারণ 2 এর পরিপূরক করতে হলে 8 বিট, 16 বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে লিখতে হয়। আর এই সংখ্যা দুইটি 8 বিট রেজিস্টারে ধারণ করে, সেজন্য 8 বিট সাজিয়ে লিখেছি। এবং এই 8 বিট রেজিস্টারের বাম দিকে যে প্রথম বিট, এটাকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0, দুইটারই 0, সেজন্য দুইটা সংখ্যায় পজিটিভ। চিহ্ন বিট 0 হলে সংখ্যাগুলো পজিটিভ সংখ্যা, প্লাস সংখ্যা হয়, ধনাত্মক সংখ্যা হয়। এখন কি করব? এই যে দ্বিতীয় সংখ্যাটি 2 এর পরিপূরক করব, মানে কি এই 18-র এই বাইনারি মানকে 2 এর পরিপূরক করে -18-র বাইনারি মানে পরিণত করব, তারপরে বাকি কাজটা করব। তো আগে যাই 2 এর পরিপূরক করি। 18-র বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে কিছুক্ষণ আগে লিখেছি, ওইটা লিখে দিলাম। ওইটাই এখানে নিয়ে আসলাম, কিছুক্ষণ আগে যেটা লিখেছি সেটা এখানে লিখে দিলাম। এবার এখান থেকে 1-এর পরিপূরক মান নির্ণয় করব, এটাকে উল্টিয়ে লিখব।
কীভাবে উল্টিয়ে লিখব? উপরে যদি 1 থাকে নিচে 0 হবে। উপরে 0 থাকলে নিচে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। অর্থাৎ উপরে 1 0 থাকলে নিচে 1 হবে, 1 থাকলে 0 হবে। এইভাবে লিখে যেটি পেলাম সেটাকে বলা হয় 1-এর পরিপূরক বাইনারি মান। এবার এটার সাথে 1 প্লাস করব। 1 প্লাস করে এখানে যে মানটি পাবো সেটা হচ্ছে 2-এর পরিপূরক মান এবং -18-র মান। যোগ করি, বাইনারি যোগ। বাইনারিতে আমরা জানি 1 আর 1 যোগ করে কত হবে? 10, 10-এর 0। 1 আর 1 যোগ করে কেন 10 হয়? 1 আর 1 যোগ করে 2, দশমিক সংখ্যা 2, 2-এর বাইনারি 10। সেজন্য বলি 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, আর সেই 1-এর সাথে 0 যোগ করলে 1। এই 1 এখানে নেমে যাবে, এই 1 নেমে যাবে, এগুলো সব নেমে যাবে। অর্থাৎ এই লাইনের সাথে 1 যোগ করে এই লাইনটা পেলাম। এটা -18-র বাইনারি মান। এই যে এই বাইনারি মানের কিন্তু সাইন বিট 1, সাইন বিট যেহেতু 1 সেজন্য এটি -18 হয়েছে। আচ্ছা, এবার কি করব? এবার এই বাইনারি মানের সাথে, এই -18-র বাইনারি মানের সাথে ওই যে আরেকটা সংখ্যা ছিল না, সম্ভবত 44 না কত, 44-এর বাইনারি মান যোগ করব। 44-এর বাইনারি মান তো কিছুক্ষণ আগে বের করে লিখেছিলাম 8 বিটে সাজিয়ে, মনে আছে? ওটাই এখানে লিখে নিব। এই যে 44-এর বাইনারি মান ওই যে 8 বিটে সাজিয়ে কিছুক্ষণ আগে যেটি পেয়েছিলাম সেটা এখানে লিখলাম, ওখান থেকে নিয়ে আসলাম। আবার -18-র বাইনারি মান তো কিছুক্ষণ আগে বের করলাম, ওটা এখানে লিখব। একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে, যেহেতু আগে থেকে দেখে দেখে লিখলাম। 44-এর বাইনারি মান কিছুক্ষণ আগে লিখেছিলাম, ওটা ওখান থেকে নিয়ে আসলাম। -18-র বাইনারি মান কিছুক্ষণ আগে বের করলাম, ওখান থেকে নিয়ে আসলাম। এখন এই দুটো যোগ করব, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। যোগ করার সময় এদিকে কিন্তু বিয়োগ করব, বিয়োগ করে 26 26 হবে। এদিকে করব বিয়োগ মানে পার্থক্য, আর ওদিকে করব যোগ, সেজন্য বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য। যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় হবে। যোগ করি, 0 আর 0 যোগ করে 0, হাতে কোনো সংখ্যা নাই। 0 আর 1 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই। 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1। হাতের 1 আর 2টা 1, এখানে 3টা 1 হচ্ছে। এখানে হাতের 1 আর এই 2টা 1, 3টা 1 হচ্ছে। 3টা 1 যোগ করে 11 হয় বাইনারিতে, 11-এর 1, হাতে থাকে 1। 3টা 1 যোগ করে 11, কেন 11? 3টা 1 যোগ করে 3, 3-এর বাইনারি 11। সেজন্য এই হাতের 1 আর এই 2টা 1, 3টা 1 যোগ করে 11-এর 1, হাতে থাকে 1, সেই 1-এ 0-এর সাথে যোগ করে 1। এবার হাতে কোনো সংখ্যা নাই। আবার এখানে 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, আর এই 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, আর এই 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, সেই 1 বাম দিকে লিখে দিব। এই হচ্ছে আমাদের যোগফল। এদিকে করলাম যোগ, আর এদিকে যে পার্থক্য যোগ হয়েছে এটা বিয়োগ করেছি, মানে কি পার্থক্য নির্ণয় করেছি। এই পার্থক্যের সাথে যোগফল মিলে যাবে, সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য। তবে একটা কথা, এখানে কিন্তু আমরা 8 বিট ধরে অঙ্ক করে এটা এখানে 9 বিট পেয়েছি। একটু গুনে দেখি, 1 2 3 4 5 6 7 8 9। তো 9 বিট যদি হয়, এই পর্যন্ত 8 বিট রেজিস্টারের এই সাইন বিট পর্যন্ত যে সীমানা, এই 1 কিন্তু সীমানার বাইরে, সাইন বিটের বাইরে, 8 বিটের বাইরে। তো 8 বিটের যেটি বাইরে সেটিকে ওভারফ্লো বলে, আবার এই হাতে থাকা সংখ্যাও বলে ক্যারি বিট। সেজন্য আমরা ওভারফ্লো বলতে পারি। 8 বিটের বাইরের যে বিট এটা ওভারফ্লো, 8 বিটের বাইরের সংখ্যা যেহেতু ওভারফ্লো, সেজন্য ওভারফ্লো বিবেচনা করা হয় না, মানে এটি বাদ যাবে, এটি লিখতে হবে না উত্তর লেখার সময়। এটা যদি আমরা বাদ দিই এইটুকু উত্তর হয়। এটুকু যদি উত্তর হয়, বামের শূন্যের কোনো মূল্য নাই, তার মানে এইটুকু উত্তর। এবং এই উত্তরের সাথে 26-এর বাইনারি মিলে যাবে। 26-এর বাইনারি এই সংখ্যাটা সমান সমান হবে যদি ভুল না হয়। এইবার আমরা উত্তর লিখব, লাস্টে একটু ব্যাখ্যা দিব, যেহেতু ব্যাখ্যা চেয়েছিল। তো ব্যাখ্যা লিখব এইভাবে। কি ব্যাখ্যা লিখব? এই +26, এটা এই 26টা +26 পজিটিভ সংখ্যা। কেন পজিটিভ সংখ্যা সেই ব্যাখ্যাটা নিচে লিখে দিব। এই যে, সুতরাং পার্থক্য 26। এক্ষেত্রে সংখ্যাটি চিহ্ন বিট 0, মানে কি এই যে চিহ্ন বিট, কিন্তু এইটা হচ্ছে চিহ্ন বিট, আর এটা তো ওভারফ্লো ক্যারি বিট। এটা চিহ্ন বিট। চিহ্ন বিট 0 হলে ধনাত্মক সংখ্যা হয়। তো চিহ্ন বিট যেহেতু 0, তাই সংখ্যাটি, এই সংখ্যাটি ধনাত্মক সংখ্যা, এ কথা লিখে দিব। তো এইভাবে আমরা এই 2-এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো পরের ক্লাসে কি করব আমি একটু দেখে যাই, পরের ক্লাসে কি আলোচনা করব, তাই না?
আমি একটা একটা করে অঙ্কের সমাধানের চেষ্টা করি শিক্ষার্থীদের অনুরোধে। তো দেখি পরের ক্লাসে কি করব। পরের ক্লাসে দিনাজপুর বোর্ডের 2024 সালের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।